তা জায়গা দখল করে কিনা। হ্যাঁ, তোমার ফোনটির ওজন আছে এবং কোথাও রাখলে তা জায়গা দখল করে। এই দুটি বৈশিষ্ট্য থাকায় তোমার ফোনটিকে আমরা পদার্থ বলবো। আমাদের চারপাশে অনেক পদার্থ রয়েছে, আর রসায়ন পড়তে গিয়েও তুমি পদার্থ শব্দটি প্রায় দেখতে পাবে। আজকের পর্বে আমরা এই পদার্থ নিয়েই জানব। চলো শুরু করা যাক। তোমার মোবাইলটির ভর বা ওজন থাকায় আর তা কোথাও রাখলে সেটি জায়গা দখল করে বলে সেটিকে আমরা পদার্থ বলেছি। তাহলে কোনো বস্তুকে আমরা যদি পদার্থ বলতে চাই, তার অবশ্যই দুটি বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমত, বস্তুটির নির্দিষ্ট ভর থাকতে হবে এবং বস্তুটিকে জায়গা দখল করতে হবে। যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, টেবিলের উপর রাখা বইটির ভর আছে এবং তা জায়গা দখল করছে। আবার বেলুন যত ফোলানো হচ্ছে বেলুন তত বড় হচ্ছে, অর্থাৎ বাতাস পুরো বেলুনে জায়গা দখল করছে। আর গ্লাসে পানি ঢালা হলে পানি সেই গ্লাসের জায়গা দখল করে। তাই এই প্রতিটি বস্তুকেই আমরা পদার্থ বলতে পারি। তুমি জানো, বরফকে তাপ দিলে তা পানি হয়, এই পানিকে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। এই বরফ, পানি বা বাষ্প কিন্তু আলাদা আলাদা কোনো পদার্থ নয়, এরা একই পদার্থ পানির বিভিন্ন অবস্থা। চলো এখন পদার্থের এই অবস্থাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। পদার্থ কঠিন, তরল এবং বায়বীয় তিনটি অবস্থায় থাকতে পারে। কঠিন, তরল ও বায়বীয় পদার্থের ধর্ম এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানার আগে আমাদেরকে কণার আন্ত আকর্ষণ বল সম্পর্কে জানতে হবে। আন্ত আকর্ষণ বল হলো দুটি কণার মধ্যকার আকর্ষণ বল, অর্থাৎ দুটি কণা যে বলে একে অপরকে আকর্ষণ করে। কঠিন পদার্থের আন্ত আকর্ষণ বল খুব বেশি, তাই কঠিন পদার্থের কণাগুলো একে অপরের খুব কাছাকাছি থাকে। তবে তরল পদার্থের আন্ত আকর্ষণ বল কঠিন পদার্থের থেকে একটু কম, তাই তরল পদার্থের কণাগুলো একে অপরের কিছুটা দূরে দূরে থাকে। আর বায়বীয় পদার্থের আন্ত আকর্ষণ বল একেবারেই কম থাকে, তাই বায়বীয় পদার্থের কণাগুলো একে অপরের থেকে বেশ দূরে দূরে থাকে। এ বিষয়ে তুমি পরবর্তী পর্বে আরো বিস্তারিত জানবে। চলো এখন আমরা কঠিন, তরল ও বায়বীয় পদার্থের কিছু ধর্ম এবং বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, আকার এবং আয়তন থাকে। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। এ কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং এক জায়গায় থাকে, তাই পদার্থকে আমরা কঠিন অবস্থায় পাই। তরল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয়, তরল পদার্থ সেই পাত্রের আকার ধারণ করে। আর তরল পদার্থের আন্ত আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম হয়, তাই কণাগুলো একে অপরের থেকে কিছুটা দূরে দূরে থাকে। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, কিন্তু নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন নেই। নির্দিষ্ট আকার বা আয়তন নেই বলে যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ যে কোনো আয়তনের পাত্রে রাখলে গ্যাসীয় পদার্থ সেই পাত্রের পুরো আয়তন দখল করে। যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, মেয়েটি বেলুন যত ফুলাচ্ছে বেলুনটি তত বড় হচ্ছে, অর্থাৎ গ্যাসীয় পদার্থ পুরো বেলুনের আয়তন দখল করে নিচ্ছে। গ্যাসীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে কম। আচ্ছা, এমন কোনো পদার্থ আছে যা আমরা ডেইলি লাইফে ইউজ করি এবং যা তাপমাত্রা পরিবর্তন করলে তার অবস্থার পরিবর্তন করে? তুমি যদি পানির কথা ভেবে থাকো, তাহলে তোমার গেসিং একদম ঠিক। তাপমাত্রা পরিবর্তন করলে তুমি পানির তিনটি অবস্থা দেখতে পাবে। তরল অবস্থায় আমরা পানিকে যে পাত্রে রাখি, পানি সে পাত্রের আকার ধারণ করে। পানিকে ঠান্ডা করলে তা জমে বরফ হয়ে যায়, আবার পানিকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। চলো
এবার তাপমাত্রা পরিবর্তনের সাথে পদার্থের অবস্থার পরিবর্তনের আরেকটি উদাহরণ দেখে নেই। তুমি নিশ্চয়ই মোম সম্পর্কে জানো। মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, আর হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত জৈব যৌগই হলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন নিয়ে তোমরা 11 নম্বর অধ্যায়ে বিস্তারিত শিখবে। তুমি হয়তো ভাবছো মোমে তাপ দিলে বা তাপ সরিয়ে দিলে কি ঘটনা ঘটতে পারে। পানির মতো মোমকেও তাপ দিলে তা তরল হয়ে যায়। এটা মোমের ভৌত পরিবর্তন। মোমের মধ্যে একটি সুতা থাকে। এই সুতাতে আগুন জ্বালালে সুতার চারদিকে হাইড্রোকার্বন অণুগুলো তাপে গলে তরলে পরিণত হয়। তারপরে তরল মোম আগুনের তাপে বাষ্পে পরিণত হয়। ওই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ উৎপন্ন করে। তারপর তরল মোমের কিছু অংশ ঠান্ডা হলে কঠিন মোমে পরিণত হয়। অর্থাৎ তাপের প্রভাবে মোমের কঠিন, তরল ও গ্যাসীয় এই 3 অবস্থায় দেখতে পাই। তাহলে আজকের পর্বে আমরা জানলাম পদার্থ কি, পদার্থের বিভিন্ন অবস্থা এবং মোমের দহন ও তার 3 অবস্থা সম্পর্কে। পরবর্তী পর্বে আমরা কণার গতিতত্ত্ব নিয়ে জানব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো। গত পর্বে তুমি পদার্থ ও পদার্থের অবস্থা সম্পর্কে জেনেছ। আজকের পর্বে তুমি কণার গতিতত্ত্ব নিয়ে জানবে। প্রথমেই চলো অণু বা কণা সম্পর্কে জানা যাক। অণু হলো কোনো পদার্থের ক্ষুদ্রতম একক যাতে ওই পদার্থের সকল গুণ থাকে। যেমন তুমি স্ক্রিনের বাম পাশে পানি এবং ডান পাশে পানির একটি অণু দেখছো। এমন অসংখ্য অণু দিয়েই পানি গঠিত হয়। এই কণাগুলোর গতিতত্ত্ব সম্পর্কে জানতে হলে প্রথমে কণার আন্তঃ আকর্ষণ বল ও আন্তঃআণবিক দূরত্ব সম্পর্কে জানতে হবে। আন্তঃ আকর্ষণ বল হলো দুটি কণার মধ্যকার আকর্ষণ বল। চলো এখন কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল সম্পর্কে জেনে নেই। গত পর্বে তুমি জেনেছিলে কঠিন পদার্থের আন্তঃ আকর্ষণ বল বেশি, তরল পদার্থের মাঝামাঝি এবং বায়বীয় পদার্থের খুব কম হয়। কঠিন পদার্থের কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ বল বেশি হওয়ায় কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থান থেকে নড়তে পারে না। তুমি স্ক্রিনে যে পদার্থগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কঠিন পদার্থ। তাদের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল বেশি হওয়ায় তাদের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। আচ্ছা বলতো, তাহলে তরল পদার্থের ক্ষেত্রে কি হয়? তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের থেকে কম। তাই তরল পদার্থের কণাগুলো একে অপরের থেকে কিছুটা দূরে দূরে অবস্থান করে। কণাগুলোর মধ্যে দূরত্ব বেশি থাকায় এরা একে অপরের পাশ দিয়ে চলাচল করতে পারে। যেমন পানির কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ বল কম হওয়ায় কণাগুলো দূরে দূরে অবস্থান করে। তাই আমরা পানিকে তরল অবস্থায় পাই। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বল খুব কম। তাই কণাগুলো একে অপরের থেকে বেশ দূরে দূরে অবস্থান করে। কণাগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি থাকায় এরা খুব দ্রুত চলাচল করতে পারে। যেমন বেলুন ফোলানোর সময় বাতাস পুরো বেলুন জুড়ে অবস্থান করে, অর্থাৎ বাতাসের কণাগুলো পুরো বেলুনে ছোটাছুটি করে জায়গা দখল করে নেয়। পদার্থের অণুগুলো একে অপরের থেকে যে দূরত্বে অবস্থান করে তাকে আন্তঃআণবিক দূরত্ব বলে। তুমি একটু আগেই জেনেছ কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল বেশি,
তাই এর কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। কাছাকাছি থাকে বলে কণাগুলোর মধ্যে দূরত্ব কম থাকে। আবার তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল কিছুটা কম থাকায় কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করে, ফলে কণাগুলোর মধ্যে দূরত্ব কিছুটা বেশি থাকে। যেমন পানি ও চিনির মিশ্রণের একটি এক্সাম্পল দেখা যাক। পানিতে আন্তঃআণবিক দূরত্ব আছে বলে পানিতে চিনি মিক্স হওয়ার পর তাদের মিক্সচারের আয়তন পানি ও চিনির মোট আয়তন থেকে কম হয়। কারণ পানির কণার মধ্যে আন্তঃআণবিক দূরত্ব থাকে, ফলে কণাগুলোর মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকে। চিনির অণু সেই ফাঁকা জায়গায় গিয়ে বসে পড়ে, তাই চিনি ও পানির মোট আয়তন থেকে তাদের মিক্সচারের আয়তন কম হয়। বায়বীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল বেশ কম থাকায় কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করে, ফলে কণাগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি থাকে। মনে করো তুমি তোমার রুমে বসে পারফিউম দিচ্ছ। পাশের রুম থেকে তোমার বোন পারফিউমের গন্ধ পেল। তুমি কি বলতে পারো কেন এমনটি হলো? এমনটি হয়েছে কারণ পারফিউম স্প্রে করার পর তা গ্যাসীয় পদার্থের মতো আচরণ করে। তাই কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ বল খুব কম এবং আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি থাকে। তাই কণাগুলো অনেক বেশি ছোটাছুটি করে, আর তাই তুমি পারফিউম স্প্রে করার পর তোমার বোন পাশের রুম থেকে পারফিউমের গন্ধ পেয়েছে। এতক্ষণ আমরা যা পড়লাম তা থেকে কণার আন্তঃকণা আকর্ষণ বলের সাথে আন্তঃআণবিক দূরত্বের একটি সম্পর্ক দেখা যায়। তা হলো পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল যত বেশি হবে আন্তঃআণবিক দূরত্ব তত কমে যাবে। এবার চলো এই কনসেপ্টটা কণার গতিতত্ত্ব বুঝতে ইউজ করি। পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা পদার্থের কণাগুলোর আন্তঃআকর্ষণ বল ও গতিশক্তি দিয়ে ব্যাখ্যা করাকে কণার গতিতত্ত্ব বলে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কণার গতিশক্তি কি? কণার চলাচল করার জন্য যে শক্তির প্রয়োজন তাকেই কণার গতিশক্তি বলে। চলো এখন পদার্থের কঠিন, তরল ও বায়বীয় অবস্থা কণার গতিতত্ত্ব দিয়ে ব্যাখ্যা করি। পদার্থ যখন কঠিন অবস্থায় থাকে তখন তার গতিশক্তি সবচেয়ে কম থাকে। কারণ কঠিন অবস্থায় পদার্থের অণুসমূহ একে অপরের খুব কাছাকাছি থাকে। অণুসমূহের মাঝে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকে। এ অবস্থায় অণুসমূহ চলাচল করতে পারে না। তাই কঠিন অবস্থায় অণুসমূহের গতিশক্তি সবচেয়ে কম, অর্থাৎ নেই বললেই চলে। আর তরল অবস্থায় পদার্থের অণুসমূহের গতি কঠিন পদার্থের চেয়ে বেশি এবং বায়বীয় পদার্থের চেয়ে কম হয়। কঠিন পদার্থকে তাপ দেওয়া হলে কণাগুলো তাপ গ্রহণ করে কাঁপতে থাকে। তখন পদার্থের অণুসমূহ একে অপরের থেকে কিছুটা দূরে দূরে থাকে। তাই অণুসমূহের মাঝে আন্তঃআণবিক আকর্ষণ বল কম এবং আন্তঃআণবিক দূরত্ব কিছুটা বেশি থাকে। যদি আরো বেশি তাপ দেয়া হয় তাহলে কণাগুলো এত বেশি কাঁপতে থাকে যে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায় এবং গতিশক্তি আরো বেড়ে যায়। পদার্থের এই অবস্থাকে তরল অবস্থা বলে। তরল অবস্থায় পদার্থকে আরো বেশি তাপ দেয়া হলে কণাগুলো তাপ গ্রহণ করে আরো বেশি করে কাঁপতে থাকে। তখন পদার্থের অণুসমূহ একে অপরের থেকে অনেক দূরে দূরে থাকে। তাই অণুসমূহের মাঝে আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই কম এবং আন্তঃআণবিক দূরত্ব অনেক বেড়ে যায়। তবে এক সময় গতিশক্তি এত বেড়ে যায় যে কণাগুলো আন্তঃকণা আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে এলোমেলোভাবে ছুটতে থাকে। এই অবস্থাকে গ্যাসীয় অবস্থা বলে। এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বে তুমি কণার গতিতত্ত্ব সম্পর্কে জানলে। আগামী পর্বে তুমি ব্যাপন ও নিঃসরণ সম্পর্কে জানবে। দেখা হবে সেই পর্বে। গত পর্বে তুমি কণার গতিতত্ত্ব সম্পর্কে জেনেছ।
আজকের পর্বে তুমি ব্যাপন ও নিঃসরণ নিয়ে জানবে। তাহলে চলো প্রথমে ব্যাপন সম্পর্কে জেনে নেই। ধরো তুমি একটা পারফিউম কিনেছ এবং এর স্মেল তুমি তোমার বন্ধুদের স্প্রে করে দেখাচ্ছ। পারফিউমের স্মেল তুমি সহ তোমার আশেপাশের সকলে পাবে, কিন্তু তুমি সবার আগে স্মেল পাবে কারণ তুমি বোতলের একদম কাছাকাছি আছো। তোমার আশেপাশের বন্ধুরা কিছুক্ষণ পর স্মেল পাবে। এমনটা কেন হয় জেনে নেওয়া যাক। পারফিউমের বোতলটি স্প্রে করলে তার ভিতর থাকা লিকুইডটি যে জায়গায় বের হয় সেখানে তার কণাগুলো খুব ঘন অবস্থায় থাকে, তাই তুমি আগে স্মেল পেয়েছো। এই জায়গাটিতে পারফিউমের ঘনত্ব বেশি থাকায় একে উচ্চ ঘনমাত্রার স্থান বলা হয়। আর তোমার আশেপাশের বন্ধুরা একটু পরে স্মেল পাবে, সেই জায়গাটিতে পারফিউমের ঘনত্ব কম থাকে, আর তাই একে নিম্ন ঘনমাত্রার স্থান বলি। অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায় কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে নিজেদের মতো ছড়িয়ে পড়ে। তাহলে ব্যাপনের সংজ্ঞা দেয়া যায় এভাবে। এবার চলো কিছু পরীক্ষার মাধ্যমে ব্যাপন সম্পর্কে আরো ভালোভাবে জেনে নেই। প্রথম পরীক্ষাটি হলো পানিতে কঠিন পদার্থের ব্যাপন পরীক্ষা। এখানে আমরা কঠিন পদার্থ হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করব। প্রথমে রুম টেম্পারেচারে রাখা একটি কাচের পাত্রে কিছু পানি নিব। এই পানিতে অল্প কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছেড়ে দিব। কিছুক্ষণ পর দেখতে পাবো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানাগুলো দ্রবীভূত হয়ে গোলাপি দ্রবণে পরিণত হচ্ছে। কিছু সময় পর পুরো পাত্রেই গোলাপি রং ছড়িয়ে পড়বে। এক্ষেত্রে পানিতে অর্থাৎ তরল মাধ্যমে কঠিন পদার্থ অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যাপিত হয়েছে। তরলে কঠিন পদার্থের ব্যাপনের হার অনেক কম হয়, কিন্তু গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশালে ব্যাপনের হার বেড়ে যায়। কারণ গরম পানি থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলো তাপ গ্রহণ করে, তাই এর গতিশক্তি বেড়ে যায় এবং দ্রুত পানিতে ছড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছ ঠান্ডা পানির তুলনায় গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রুত মিশে যাচ্ছে, অর্থাৎ তাপ দিলে ব্যাপনের হার বেশি হয়। অর্থাৎ তাপের সাথে ব্যাপনের হার সমানুপাতিক। তার মানে তাপ যত বাড়বে ব্যাপনের হারও তত বাড়বে। একটি পাত্রে কিছু পানি নিয়ে এতে অল্প পরিমাণ কালির দ্রবণ যোগ করা হলে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে বিকারের সমস্ত পানি রঙিন হয়ে গেছে। অর্থাৎ কালির দ্রবণের কণাগুলো সমস্ত পানিতে ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে পানিতে তরল পদার্থ অর্থাৎ কালির দ্রবণ ব্যাপিত হয়েছে। এবার আমরা নতুন একটা এক্সাম্পল দেখব, যেখানে আমরা দুই মুখ খোলা একটি লম্বা কাঁচের দণ্ড এবং দুই টুকরা তুলো নিব। এক টুকরা তুলাকে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে এবং অপর টুকরো তুলাকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণে ভিজিয়ে কাঁচ নলের দুই প্রান্তে বসিয়ে মুখ বন্ধ করে দিতে হবে। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাস বের হতে থাকবে। তারপর কিছুক্ষণ পর কাঁচ নলের ভিতরে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ও অ্যামোনিয়া গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করবে। খেয়াল করলে দেখবে সাদা ধোঁয়া কাঁচ নলের মাঝে থাকবে না, এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের কাছে এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ থেকে দূরে থাকবে। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস থেকে জলদি ছড়িয়ে পড়ছে এবং বেশি দূরত্ব অতিক্রম করছে। কেন এমনটি হচ্ছে বলতে পারো? এর কারণ হলো এদের আণবিক ভর।
একটি অণুর মধ্যে উপস্থিত সবগুলো পরমাণুর ভর যোগ করলে ওই অণুর আণবিক ভর পাওয়া যায়। মনে রাখবে, যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। এখানে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17 এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর 36.5। অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কম হওয়ায় এর ব্যাপনের হার বেশি এবং গ্যাসটি বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। এবার চলো নিঃসরণ সম্পর্কে জেনে নেই। আচ্ছা, তুমি স্কুলে টিফিন টাইমে যখন তোমার লাঞ্চ বক্স খুলো, তখন কি তোমার খাবারের স্মেল আশেপাশে ছড়িয়ে পড়ে না? লাঞ্চ বক্সটা বন্ধ থাকা অবস্থায় এর ভিতর বায়বীয় পদার্থ থাকে। যখনই বক্সটা খোলা হয় তখন বায়বীয় পদার্থটা বাইরে বেরিয়ে আসে। গ্যাসীয় পদার্থ বক্সের ভিতর থাকা অবস্থায় অনেক উচ্চ চাপে থাকে, অর্থাৎ বক্সের গ্যাসীয় পদার্থ ভিতরের উচ্চ চাপের স্থান থেকে বাইরের নিম্নচাপের স্থানে বের হয়ে আসে। এই ঘটনাকেই নিঃসরণ বলে। অর্থাৎ কোনো সরু ছিদ্র দিয়ে গ্যাস যখন উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে আসে, তখন এই প্রক্রিয়াটিকে নিঃসরণ বলে। বেলুন ফোলানোর পর যদি আমরা পিন দিয়ে বেলুনের যে কোনো এক পাশে ফুটা করি, তাহলে বেলুনের ছোট সেই ছিদ্র দিয়ে খুব জোরে ভিতরের বাতাস বাইরে বেরিয়ে আসে। এই প্রক্রিয়াটি হলো নিঃসরণ। তোমরা স্ক্রিনে একটি গ্যাস স্টোরেজের ছবি দেখতে পাচ্ছ। আমরা যানবাহনে জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করি। গ্যাস স্টোরেজ থেকে যানবাহনে ঢুকানোর সময় জোরে বেরিয়ে আসে। আবার বাসাবাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করি। এতে প্রোপেন ও বিউটেন গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে। চুলা জ্বালানোর সময় যখন সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হয়, তখন এটি গ্যাসে পরিণত হয়ে জোরে বেরিয়ে আসে। এ সবগুলো ঘটনাই নিঃসরণের উদাহরণ। ব্যাপন ও নিঃসরণ মূলত একই ঘটনা, কিন্তু তারপরও এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। স্ক্রিন পজ করে এই পার্থক্যগুলো দেখে নাও। পরীক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বে তুমি ব্যাপন ও নিঃসরণ সম্পর্কে জানলে। আগামী পর্বে তুমি গলন, স্ফুটন, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সম্পর্কে জানবে। দেখা হবে সেই পর্বে। হ্যালো স্টুডেন্ট, আশা করি তুমি ভালো আছো। গত পর্বে তুমি ব্যাপন ও নিঃসরণ সম্পর্কে ধারণা পেয়েছো। আজকের পর্বে তুমি গলন ও স্ফুটন সম্পর্কে জানবে। মনে করো তুমি -20°C তাপমাত্রায় থাকা কিছু বরফকে একটি পাত্রে নিয়েছো। আচ্ছা বলো তো, বরফ ভর্তি এই পাত্রে তাপ দিলে কি ঘটবে? তাপ দিলে পাত্রের তাপমাত্রা বাড়তে থাকবে আর তাপ গ্রহণ করে বরফ পানিতে পরিণত হবে। যখন তাপমাত্রা বেড়ে 0°C হবে, তখন বরফ পুরোপুরি পানি হয়ে যাবে। আবার এই পানিকে তাপ দিলে তরল পদার্থের অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে। তাপ বাড়ার সাথে তাপমাত্রা বেড়ে 100°C হলে পানি বাষ্প হওয়া শুরু করবে। কিছুক্ষণ পর দেখতে পাবে পাত্রের পানি কমে যাচ্ছে, অর্থাৎ পানি বাষ্প হয়ে যাচ্ছে। এই ঘটনাটির কোনটি গলন ও কোনটি স্ফুটন তা জানার আগে চলো আইসক্রিম নিয়ে একটি গল্প বলি। তুমি যখন দোকান থেকে আইসক্রিম কিনো, তখন সেটা কঠিন অবস্থায় থাকে। কিছুক্ষণ পর সেই আইসক্রিম গলতে শুরু করে। তাহলে আইসক্রিমটির কঠিন থেকে তরল হয়ে যাওয়াকে গলন বলে। একটু আগের বরফের পানি হয়ে যাওয়ার ঘটনাটির সাথে কি রিলেট করতে পারছো? এই ঘটনাটি হলো গলন, অর্থাৎ তাপমাত্রা স্থির রেখে পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়াকে গলন বলে। আবার তরল পানি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটি হলো স্ফুটন।
অর্থাৎ তাপমাত্রা স্থির রেখে পদার্থের তরল থেকে বায়বীয় অবস্থায় পরিণত হওয়াকে স্ফুটন বলে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, গলন বা স্ফুটন অবশ্যই একটি স্থির বা ফিক্সড তাপমাত্রায় হবে। গলনের ক্ষেত্রে এই স্থির তাপমাত্রাটিকে বলা হয় গলনাঙ্ক। অর্থাৎ তাপ ও চাপের জন্য কোনো বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক একটি নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। পদার্থকে তাপ প্রয়োগ করলে এর তাপমাত্রা বাড়তে থাকে। কিন্তু গলনাঙ্কে পৌঁছানোর পর তাপ প্রয়োগ করলেও তাপমাত্রা বৃদ্ধি পাবে না। পুরো পদার্থ গলে তরল হয়ে গেলে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর স্ফুটনের ক্ষেত্রে স্থির তাপমাত্রাটিকে বলা হয় স্ফুটনাঙ্ক। অর্থাৎ স্ফুটনাঙ্ক হলো একটি তাপমাত্রা যা তরল পদার্থকে বাষ্পে পরিণত করে। তার মানে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। আশা করি এ পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। চলো এবার কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় পদ্ধতি জেনে নেই। প্রথমে আমরা কঠিন পদার্থ হিসেবে ইউরিয়া সারের গলনাঙ্ক নির্ণয় সম্পর্কে জানব। এক্ষেত্রে প্রথমে একটি ত্রিপদী স্ট্যান্ডের উপর তার জালি রেখে তার উপর একটি ওয়াচ গ্লাস রাখব। এবার ওই ওয়াচ গ্লাসের উপর কিছু পরিমাণ ইউরিয়া সার রাখব। এবার একটি স্ট্যান্ডের সাথে সুতা দিয়ে থার্মোমিটারকে বেঁধে থার্মোমিটার বাল্বকে ইউরিয়ার মধ্যে ঢুকিয়ে দিব। এবার একটি বার্নার দিয়ে ইউরিয়াকে তাপ দিতে থাকব। তাপ দেবার সময় দেখা যাবে থার্মোমিটারের লাল দাগ উপরে উঠতে শুরু করেছে, অর্থাৎ তাপমাত্রা বাড়ছে। 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইউরিয়া সার গলতে শুরু করবে এবং ওই তাপমাত্রায় সকল ইউরিয়া সার গলে যাবে। এই 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো ইউরিয়ার গলনাঙ্ক। এখানে মনে রাখবে, ইউরিয়া বিশুদ্ধ পদার্থ বলে এর গলনাঙ্ক একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্ণয় করতে পেরেছি। চলো এবার একটি অবিশুদ্ধ পদার্থ যেমন মোমের গলনাঙ্ক বের করি। মোম হলো বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ। মোমের গলনাঙ্ক নির্ণয় করতে হলে প্রথমে মোমকে গুঁড়া করে পাউডার করতে হবে। এরপর মোমের গুঁড়াকে একটি একমুখ বন্ধ কাচনলে নিব। তারপর কাচনলটি বিকারের পানিতে এমনভাবে ডুবাতে হবে যেন কাচনলের খোলা মুখে পানি প্রবেশ করতে না পারে এবং বিকারটি ত্রিপদী স্ট্যান্ডের উপর বসাতে হবে। এবার একটি থার্মোমিটার কাচনলের মধ্যে এমনভাবে ঢুকাতে হবে যেন মোমের গুঁড়াগুলো থার্মোমিটারের গায়ে লেগে থাকে। এখন বিকারটিতে ধীরে ধীরে তাপ দিব। এতে বিকারের ভিতর থাকা পানি গরম হতে থাকবে। তাপ বাড়লে থার্মোমিটারের লাল দাগ আস্তে আস্তে উপরে উঠবে আর সেই তাপে মোম গলতে শুরু করবে। এক পর্যায়ে দেখা যাবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় মোম না গলে তাপমাত্রার একটি সীমার মধ্যে থেকে মোম গলছে। তাপমাত্রার এই সীমাই হলো মোমের গলনাঙ্ক। মোম অবিশুদ্ধ পদার্থ বলে একে আমরা কোনো নির্দিষ্ট তাপমাত্রায় গলাতে পারি না। ফলো করছো তো? তাহলে চলো এখন আমরা তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় সম্পর্কে জেনে নেই। তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে হলে একটি বিকারে তরল পানি নিতে হবে। তারপর বিকারটি একটি ত্রিপদী স্ট্যান্ডের উপর বসাবো। তারপর একটি ক্ল্যাম্পের সাহায্যে বিকারের মধ্যে একটি থার্মোমিটার বসাবো। এবার খুব সাবধানে বার্নার দিয়ে বিকারটিকে তাপ দিতে থাকলে দেখা যাবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুরো পানি বাষ্পে পরিণত হতে শুরু করবে। এই তাপমাত্রাই পানির স্ফুটনাঙ্ক। অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক এক বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু প্রত্যেক বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট, সেহেতু একাধিক তরলের একই স্ফুটনাঙ্ক হতে পারে না।
অর্থাৎ একই তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে না। আবার কোনো তরলে ভেজাল মিশ্রিত থাকলে সেটি তার স্ফুটনাঙ্ক ছাড়া ডিফারেন্ট তাপমাত্রায় ফুটতে থাকে। যেমন আমরা জানি পানির স্ফুটনাঙ্ক 100°C। এখন পানিতে সামান্য পরিমাণ অ্যালকোহল যোগ করলে দেখা যাবে মিশ্রণটি 100°C তাপমাত্রায় না ফুটে অন্য একটা তাপমাত্রায় ফুটছে। এভাবে স্ফুটনাঙ্কের মাধ্যমে কোনো তরল পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়। এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বে তুমি গলন, স্ফুটন, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্ণয় পদ্ধতি সম্পর্কে জানলে। আগামী পর্বে তুমি বরফকে তাপ দেওয়া এবং জলীয় বাষ্পকে ঠান্ডা করা এবং এই রিলেটেড কিছু গ্রাফ সম্পর্কে জানবে। দেখা হবে সেই পর্বে। গত পর্বে তুমি গলন, স্ফুটন, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্ণয় পদ্ধতি সম্পর্কে জেনেছ। তুমি জানো যে বরফকে তাপ দিতে দিতে তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে এটি পানিতে পরিণত হয় এবং আরও তাপ দিয়ে স্ফুটনাঙ্কে পৌঁছালে তা জলীয় বাষ্পে পরিণত হয়। আবার তুমি এটাও জানো যে জলীয় বাষ্পকে ঠান্ডা করতে থাকলে এটি প্রথমে পানি এবং ধীরে ধীরে বরফে পরিণত হয়। তাই আজকের পর্বে তুমি গ্রাফের মাধ্যমে বরফকে তাপ দিয়ে জলীয় বাষ্প করার এবং জলীয় বাষ্পকে ঠান্ডা করে আবার বরফে পরিণত করার বিভিন্ন ধাপগুলো সম্পর্কে জানবে। তবে তার আগে তোমাকে জানতে হবে ফাংশন কিভাবে কাজ করে এবং কিভাবে তুমি গ্রাফ আঁকতে পারবে। ধরো আমরা একটি ফাংশন ধরে নিলাম y = 2x। এখানে x হলো স্বাধীন চলক, অর্থাৎ আমরা x এর যে কোনো মান ফাংশনটিতে বসাতে পারবো, আর y হলো অধীন চলক, অর্থাৎ x এর মান অনুসারে y এর মান চেঞ্জ হবে। এখন এই ফাংশন অনুযায়ী আমরা x এর কিছু মান ধরে নেই। ধরি x এর মান 1, 2, 3। এবার y = twice x ফাংশনটিতে x এর মান 1 বসালে y এর মান পাবো 2। এভাবে x এর মান 2 বসালে y এর মান 4 এবং x এর মান 3 বসালে y এর মান পাবো 6। এখন গ্রাফ পেপারের x অক্ষ বরাবর x এর মান এবং y অক্ষ বরাবর y এর মান বসাই। x ও y এর মান বসিয়ে বিন্দুগুলোকে যোগ করলে মূল বিন্দু দিয়ে যায় এমন একটি সরল রেখা পাওয়া যাবে, যা হচ্ছে y = 2x ফাংশনের গ্রাফ। আশা করি ফাংশন ও গ্রাফ নিয়ে আইডিয়া পেয়েছ। তাহলে এখন চলো বরফে তাপ দিয়ে জলীয় বাষ্প তৈরির ঘটনাটি গ্রাফের মাধ্যমে দেখে নেই। এই গ্রাফের x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর তাপমাত্রা নির্দেশ করা হয়েছে। প্রথমে -40°C তাপমাত্রায় থাকা কিছু বরফের টুকরা একটি বিকারে নিয়ে তাতে তাপ দিতে হবে। গ্রাফে খেয়াল করে দেখো, -40°C তাপমাত্রায় বরফ কঠিন অবস্থায় থাকে, কারণ এ সময় অণুগুলো আন্তঃআণবিক শক্তির কারণে একে অপরের সাথে লেগে থাকে। এই বরফে তাপ দেওয়া শুরু করলে তাপমাত্রা বেড়ে গিয়ে 0°C পৌঁছায়। এই বিন্দুতে -40°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার বরফে পরিণত হয়। আরও তাপ দিলে 0°C তাপমাত্রার বরফ গলে 0°C তাপমাত্রার পানিতে পরিণত হয়। সরল রেখাটি এ সময় এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছায়। এই এ বি সরল রেখাকে বরফের গলনাঙ্ক রেখা বলে। এখানে এ বিন্দুতে 0°C তাপমাত্রার বরফ এবং বি বিন্দুতে 0°C তাপমাত্রার পানি পাওয়া যায়। তাপ দিতে থাকলে 0°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রার পানিতে পরিণত হয়। গ্রাফে এ সময় সরল রেখাটি বি থেকে সিতে পৌঁছায়। এভাবে তাপ দেয়া কন্টিনিউ করতে থাকলে সরল রেখাটি সি থেকে ডিতে যায়। এ সময় 100°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত হয়।
এই সিডি সরল রেখাকে পানির স্ফুটনাঙ্ক রেখা বলে। এখানে সি বিন্দুতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এবং ডি বিন্দুতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প পাওয়া যায়। এখন ডি বিন্দু থেকে তাপমাত্রা আরও বাড়ালে আরও বেশি তাপমাত্রার জলীয় বাষ্প পাওয়া যাবে। এখানে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলীয় বাষ্পের তাপমাত্রা দেখানো হয়েছে। পুরো গ্রাফটি এক নজরে স্ক্রিন পজ করে দেখে নাও। আশা করি গ্রাফটি বুঝতে পেরেছ। এই পর্যায়ে চলো তাহলে এর উল্টো প্রসেসটি অর্থাৎ জলীয় বাষ্পকে শীতলীকরণের গ্রাফটি দেখে নেই। এই গ্রাফটি আঁকার জন্য আগের মতোই গ্রাফের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা প্লট করতে হবে। খেয়াল করে দেখো, গ্রাফের শুরুতে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্প আছে। এ সময় অণুগুলো একে অপরের থেকে অনেক বেশি দূরে দূরে অবস্থান করছে। এখন এই জলীয় বাষ্পকে ঠান্ডা করলে তা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত হয়। আরও ঠান্ডা করতে থাকলে এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্প 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়। সমস্ত বাষ্প তরলে পরিণত না হওয়া পর্যন্ত এই তাপমাত্রা স্থির থাকে। এখানে যে সরল রেখাটি দেখা যাচ্ছে একে ঘনীভবনের সুপ্ত তাপ রেখা বলে। এইখানে যতক্ষণ পর্যন্ত সব জলীয় বাষ্প পানিতে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা একদম কনস্ট্যান্ট থাকে। এরপরও ঠান্ডা করতে থাকলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়। এ পর্যায়ে পানিকে ঠান্ডা করতে থাকলেও তাপমাত্রা আর কমে না, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এ সময় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হয়। এখানে যে সরল রেখাটি দেখা যাচ্ছে একে হিমাঙ্কের সুপ্ততাপ রেখা বলে। এখানে যতক্ষণ পর্যন্ত সব পানি বরফে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা একদম কনস্ট্যান্ট থাকে। সমস্ত তরল পানি বরফে পরিণত হয়ে যাওয়ার পরেও ঠান্ডা করতে থাকলে বরফের তাপমাত্রা তখন আরও কমতে শুরু করে, কিন্তু অবস্থার পরিবর্তন হয় না। স্ক্রিন পজ করে পুরো গ্রাফটি ভালোভাবে আরেকবার দেখে নাও। আই হোপ গ্রাফটি সম্পর্কে ভালো আইডিয়া পেয়েছ। তাহলে আজ এ পর্যন্তই। আজকের পর্বে তুমি বরফকে তাপ দিয়ে জলীয় বাষ্প করার এবং জলীয় বাষ্পকে ঠান্ডা করে আবার বরফে পরিণত করার বিভিন্ন ধাপগুলো গ্রাফের মাধ্যমে দেখেছ। আগামী পর্বে তুমি পাতন ও ঊর্ধ্বপাতন সম্পর্কে জানবে। দেখা হবে সেই পর্বে। সে পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি গ্রাফের মাধ্যমে বরফকে তাপ দিয়ে জলীয় বাষ্পে রূপান্তর এবং জলীয় বাষ্পকে আবার ঠান্ডা করে বরফে রূপান্তরের বিভিন্ন ধাপ সম্পর্কে জেনেছো। আজকে তুমি জানবে পাতন ও ঊর্ধ্বপাতন সম্পর্কে। তার আগে চলো আমরা জেনে নেই বাষ্পীভবন ও ঘনীভবন সম্পর্কে। বাষ্পীভবন হলো কোনো তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার প্রসেস। অর্থাৎ মনে করো কোনো পাত্রে পানি নিলাম, সেই পানিতে তাপ দিলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। এই পুরো প্রসেসটাকেই বাষ্পীভবন বলে। বাষ্পীভবনের ঠিক উল্টো ঘটনা হলো ঘনীভবন। তাহলে চলো ঘনীভবন কি তা জেনে নেই। তরল পদার্থকে তাপ দিলে আমরা যেই বাষ্প পাই সেই বাষ্পকে আবার ঠান্ডা করে তরলে পরিণত করার প্রসেসকে ঘনীভবন বলে। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পকে ঠান্ডা করে তরলে পরিণত করার প্রসেসটি হলো ঘনীভবন। তাহলে খেয়াল করে দেখো, বাষ্পীভবন ও ঘনীভবন একে অপরের বিপরীত ঘটনা, আর এই দুটি প্রসেসের কম্বিনেশনই হলো পাতন। অর্থাৎ কোনো তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করে সেই বাষ্পকে আবার ঠান্ডা করে তরলে পরিণত করার প্রসেসকেই পাতন বলে। তাহলে দেখতেই পাচ্ছ, পাতন প্রক্রিয়ায় বাষ্পীভবন ও ঘনীভবন দুটি প্রসেসেরই কম্বিনেশন আছে। চলো এবার পাতন প্রক্রিয়া কিভাবে হয় তা দেখে নেই।
খেয়াল করে দেখো, এখানে একটি গোল তৈরি ফ্লাস্কে তাপ দেওয়া হচ্ছে, যেখানে তরল পদার্থ আছে। ফ্লাস্কে একটি থার্মোমিটার বসানো আছে, যেটা দিয়ে তরলের তাপমাত্রা মাপা হচ্ছে, এবং ফ্লাস্ক থেকে একটি নল বের করে বিকারের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। দেখতে পাবে ফ্লাস্কে পানিতে তাপ দেওয়ায় তাপমাত্রা বাড়ছে এবং থার্মোমিটারের দাগ উপরে উঠছে। তাপমাত্রা বাড়তে থাকায় তরল পানি ধীরে ধীরে বাষ্প হওয়া শুরু করবে এবং তা ফ্লাস্কের সাথে যুক্ত থাকা নল দিয়ে ঢুকতে থাকবে। খেয়াল করে দেখো, বাষ্প যখন নলের সামনের দিকে গেল, তখন তরল অবস্থায় বিকারে পড়ল। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে, গোলতলি ফ্লাস্ক থেকে নল দিয়ে তো বাষ্প বের হলো, তাহলে সেটা তরল কিভাবে হলো? চলো এখন তোমাদের সেই প্রশ্নের উত্তরটা দিয়ে নেই। গোলতলি ফ্লাস্ক থেকে বিকার পর্যন্ত যে নল রয়েছে, তাতে একটি ঠান্ডা করার যন্ত্র বসাবো। একে লিবিক শীতক যন্ত্র বলে। বিজ্ঞানী লিবিকের নাম অনুসারে এর নামকরণ করা হয়। এই শীতক যন্ত্রের উপরের দিকে এবং নিচের দিকে একটি করে নল থাকে। তাপমাত্রা বেশি থাকায় নলের গায়ের সাথে থাকা পানি গরম হবে। এই গরম পানি যন্ত্রের উপরে নল দিয়ে বের হতে থাকবে এবং একই সাথে নিচের নল দিয়ে কন্টিনিউয়াসলি ঠান্ডা পানি ঢুকতে থাকবে। এই ঠান্ডা পানি গরম নলটিকে ঠান্ডা করতে থাকে। গোলতলি ফ্লাস্ক থেকে বাষ্প যখন এই যন্ত্রের ভিতরে ঢুকে, তখন এই ঠান্ডা নলের কাছে এসে বাষ্প তাপ ছেড়ে দিয়ে ঠান্ডা হতে থাকে। অর্থাৎ এই বাষ্প তরলে পরিণত হয়ে বিকারে পড়বে। গোলতলি ফ্লাস্ক থেকে বাষ্প হয়ে শীতক যন্ত্রে ঢোকার সময় পর্যন্ত বাষ্পীভবন প্রসেস এবং শীতক যন্ত্রে ঢোকার পর ঘনীভবন প্রসেস হয়। আচ্ছা বলো তো, আমরা আলমারিতে রাখা কাপড়গুলোকে পোকামাকড়ের হাত থেকে প্রোটেক্ট করার জন্য কি ইউজ করি? তোমার উত্তরটি ন্যাপথালিন হলে তুমি একদম ঠিক ধরেছ। এই ন্যাপথালিন কিছুদিন আলমারিতে রাখার পর আমরা আর খুঁজে পাই না। এর কারণটা কি জানো? এর কারণ হলো ঊর্ধ্বপাতন। এখন চলো এই ঊর্ধ্বপাতন ও ঊর্ধ্বপাতিত পদার্থ সম্পর্কে জেনে নেই। আমরা জানি যে কঠিন পদার্থকে তাপ দিলে তা তরলে পরিণত হয়, কিন্তু যে প্রসেসে কঠিন পদার্থকে তাপ দিলে তা তরলে পরিণত না হয়ে ডিরেক্ট বাষ্পে পরিণত হয়, সেই প্রসেসকে ঊর্ধ্বপাতন বলে। আর যেসব পদার্থকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে ডিরেক্ট বাষ্পে পরিণত হয়, সেই পদার্থকে উদ্বায়ী বা ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। ন্যাপথালিনের মতো নিশাদল, কর্পূর এগুলো হলো উদ্বায়ী পদার্থ। তাছাড়াও কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও বিভিন্ন ধরনের উদ্বায়ী পদার্থ রয়েছে। আবার ন্যাপথালিনে ফিরে যাই। আমরা দেখেছি কাপড়ে থাকা ন্যাপথালিন পরে আর খুঁজে পাওয়া যায় না ঊর্ধ্বপাতনের জন্য। কিন্তু এটা কিভাবে হয় চলো তা দেখে নেওয়া যাক। ন্যাপথালিনের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক বল খুব কম হওয়ায় দূরে দূরে অবস্থান করে। কঠিন ন্যাপথালিন সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়, ফলে তা ঊর্ধ্বপাতিত হয়ে বা কাপড়ে শোষিত হয়ে যায়। ঠিক একইভাবে যে কোনো উদ্বায়ী পদার্থকে কঠিন অবস্থায় তাপ দিলে এর কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল একেবারেই কমে যায়। কণাগুলো খুব দ্রুত এবং একে অপরের থেকে দূরে দূরে চলাচল করে। তাই কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয়। এবার আমরা উদ্বায়ী পদার্থের ঊর্ধ্বপাতিত হওয়ার একটি এক্সপেরিমেন্ট দেখব। প্রথমে একটি পাত্রে উদ্বায়ী পদার্থ হিসেবে কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তাতে কিছু বরফের টুকরা রাখবো। এখন পাত্রে তাপ দেওয়া শুরু করলে দেখা যাবে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড তরল না হয়ে ডিরেক্ট বাষ্পে পরিণত হচ্ছে। এই বাষ্পগুলো পাত্রের ঢাকনায় গিয়ে জমা হবে। ঠান্ডা হয়ে থাকা ঢাকনায় গিয়ে বাষ্পগুলো তাপ ছাড়বে, অর্থাৎ কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঢাকনায় জমা হবে। তাহলে এই ছিল আমাদের আজকের পর্ব। খেয়াল করে দেখো তো, তুমি যে ফোনটি দিয়ে ভিডিওটি দেখছো তার কোনো ওজন আছে কিনা এবং ফোনটি কোথাও রাখলে